আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। ভালো আর কি থাকবো, এত গরম, গরমে মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে। আজকে রান্না করব বিরিয়ানি। বিরিয়ানি রান্নার জন্য এখানে পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি। পাকিস্তানি মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গরমে আসলে কি আর করবো, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা মোটেই ছিল না, কিন্তু সিজদার বাবা বলছে একটু আজকে বিরিয়ানি করো, তো একটু বিরিয়ানি খাবো আজকে। আমি এই গরমে বিরিয়ানি খাবা? বলছি বিরিয়ানি করো, আমার খুব খেতে ইচ্ছে করছে। এখন জামাই মানুষ খেতে চাইলে তো কিছু করার নেই, রান্না করতেই হবে। এটা আমি খুব নর্মালভাবে রান্না করব। রান্না করতে যাচ্ছিলাম একটু যে দুধ টুধ, তারপরে টক দই এগুলো দিয়ে রান্না করতে, কিন্তু চিন্তা করলাম যে না, বেশি অতিরিক্ত গরমে পেটের সমস্যা হতে পারে। নর্মালভাবে যে বিরিয়ানিটা আছে সেই বিরিয়ানিটা রান্না করি। তো লবণ দিয়ে দিয়েছি, অল্প করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দিব। সব মশলা দিয়ে একটু মেখে নিচ্ছি। আসলে আমি আলাদা করে কিছু দেখালাম না, কারণ নর্মালি মুরগি মাংস যেভাবে রান্না করে এভাবেই রান্না করবো। প্রথমেই আমি বেরেস্তা ভেজে নেব, কারণ এই যে পোলাওয়ের উপর যে বেরেস্তাটা দিব, পোলাও তো না, সরি বিরিয়ানি, বিরিয়ানির উপর যে বেরেস্তাটা দিব, এই জন্য আগে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা আমি পেঁয়াজটা আগে কেটে রেখেছি, পেঁয়াজটা আমি খুব মিহি করে কেটেছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এই বেরেস্তাটা না আপনার শুধু যে পোলাও বলি বা বিরিয়ানি বলি, আমার তো এমনি খেতেও ভালো লাগে, আমার মেয়েও দেখে খুব পছন্দ করে। বেরেস্তা এমনি মনে হয় এক বাটি এমনি খেয়ে নিতে পারবো, এত মজা লাগে আমার বেরেস্তা খেতে। মিষ্টি মিষ্টি করে আর মচমচ করে, খুব মজা লাগে খেতে। তোমার বেরেস্তা হয়ে যাচ্ছে, বেরেস্তাটা তুলে নিচ্ছি। কমাই দিয়ে পুড়াই যাচ্ছে। অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলে আমি মাছটা রান্না করে নেব। খুব বেশি পেঁয়াজ দিব না, বেশি পেঁয়াজ দিলে আসলে মাংস রান্নাটা গ্যাট গ্যাট হয়ে গেলে তখন বিরিয়ানিটা আসলে ঝরঝরা হবে না, বা গ্যাট গ্যাট লাগে, ভালো লাগে না খেতে। পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, এখন আমি তো আস্ত জিরা দিয়ে দিব। খুব বেশি দিব না, অল্প পরিমাণে। করবো না, মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেলে তেলেই মাংসগুলো দিয়ে রান্না করার চেষ্টা করবো। এখন পানি দিব না, তাহলে মাংসতে একটা গন্ধ আছে না, গন্ধটা চলে যায়। আর ফ্রিজে আসলে মুরগি মাংস রাখলে বলেন, ফ্রিজে বলেন শুধু মুরগি মাংস না, যে কিছু রাখলেই আপনার একটা গন্ধ হয় না, চারটে জিনিসের একটা গন্ধ থাকে না ওরকম। কিন্তু অনেকদিন ধরে ফ্রিজে রেখে দিলে দেখেন মাংস একটা গন্ধ হয়ে যায়। মুরগিটা আমার একটু অনেকদিনই হয়ে গেছে, এই জন্য একবারে তেলে তেলে ভেজে নিয়ে রান্না করবো। আমার মাংস কষা মোটামুটি হয়ে গিয়েছে। এরপর যে আমি একটু টমেটো সস দিয়ে দিব। আমি এই যে প্রাণের হট টমেটো সস নিয়েছি, শেষ নাকি দেরি হচ্ছে না, ফ্রিজে ছিল তো জমে গেছে। টমেটো সস দিয়ে 5 মিনিটের মতো একটু কষে নেব, কষে নামিয়ে নেব। পোলাওয়ের চাল ধুয়ে রেখে দিয়েছি, এখানে আমি 3 পট পরিমাণ চাল নিয়েছি। চালগুলোকে ভেজে নিব, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে চাল ভাজি, আমি এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেল আমার, আসলে
সকালে যদি সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে না পারেন, সব কাজ পিছনে করে দেয়। আমার আজকে অবস্থা হয়ে গেছে, আজকে দেরি হয়েছে একটু উঠতে। এখন মোটামুটি 2:30টা বেজে যাচ্ছে, আমার রান্নাই শেষ হয়নি। যে গরমে মনে হচ্ছে যে তাড়াহুড়া করে কাজ করতেও পারছি না, আমার গা জ্বলে যাচ্ছে। কতগুলো কাপড় দিয়েছি, কাপড় মেলাতে দিতে পারিনি এখন। কাপড় লাগিয়ে দিতে গেছি, আর এই দেখেন দিকে নিচে লেগে গেছে। জালটা কমাই দিয়ে গেলাম, তারপরে একলা হাতে সংসার হলে যা অবস্থা হয়, যেদিকে যাই সেই দিকে কাজ হয়, যেদিকে যাই না সেদিকে কাজ হয়। আমার চাল ভাজা হয়ে গেছে, এখন আমি মাংস আর চালগুলোকে সব একসঙ্গে করে দেবো। মাংসগুলো দিয়ে দিচ্ছি আর চালগুলো এইভাবে ঢেলে দিচ্ছি। এভাবে দিলে হয় কি, আপনার আলাদা আলাদাভাবে বিরিয়ানিতে দিলেও হয়, আর এভাবে দিলে হয় কি আমার একটু সুবিধা হয় এই মনে হয় কেন যেন, যে মাংস চালগুলো না অলরেডি এখনই মিক্সড হয়ে গেলে তখন আলাদা করে যে বারবার যে নেড়ে দিতে হয়, এই কাজটা আর করতে হয় না। নাহলে দেখবেন সেই সময় যদি আপনি নেড়ে না দেন, দেখবেন যে মাংস আর হলে কি আপনার চালের একসাথে নেড়ে না দিলে ভালোভাবে মিক্সড হয় না। দেখবেন এক সাইডে গিয়ে আপনার পোলাওটা আপনার হলে কি হয়ে আছে, সাদা হয়ে আছে, আর এইদিকে মাংসগুলো সব হয়ে যায়। এই জিনিসটা যদি আপনি করে দেন তাহলে আর আলাদাভাবে আপনার রাইস কুকারে যেহেতু রান্না করবো, আর তুলে দিলে আর বারবার নাড়াচাড়া ঝামেলা নাই, সে তার মতন হচ্ছে, আপনি আপনার মতো কাজ করতে পারছেন। এই তো আমার মা করে শেষ, এখন রাইস কুকারে পানি তুলে দিব, চুলাটা বন্ধ করে দিই। পানি রেডি করে ফেলেছি, রাইস কুকারে রান্না করব। এই জন্য এখানে 3 পট চাল নিয়েছিলাম, 6.5 পট পানি দিয়েছি কাঁচামরিচ, আদা, লং আর গোলমরিচ, আর সামান্য পরিমাণে লবণ আর তেল দিয়ে এই পানিটাকে বেশি কম প্রায় 10-15 মিনিট ধরে বলক উঠাবো, তারপরে চালটা ছেড়ে দেবো। এটা হলো দেশি শসা। দেশি শসা চেনার উপায় হলো এই যে এটা পরশুদিন নিয়ে আসছি, তো একটু লাল হয়ে গেছে, এটা দেখে অনেকটা তাজা আছে। যেটা নিয়ে আসছিলাম সেদিন দোকান থেকে কেবলই ক্ষেত থেকে নামাই দিয়ে গিয়েছে, নিয়ে আসছিলাম। তো একটু গরম, তো গরমের কারণে ফ্রিজে রাখছি, তারপর দেখেন লাল হয়ে গেছে। দেশি শসা চেনার উপায় হলো আপনার এই যে উপরের এই গাটা না আপনার সাদা সাদা হবে, আর হাইব্রিডটা মনে হয় সাদা সাদা হয় না। আমিও আগে ওরকম ভালো চিনতাম না, রোজার সময় আমাকে দেশি শসা বলে আমাকে হাইব্রিড শসা দিয়েছিল। অবশ্যই আমার মতন যে সবাই বোকা হবে এটাও তো বলবো না, অনেকে আবার চিনেন এটা। যারা আমার মতন আইডিয়া কম তাদের জন্য এই ভিডিওটা। আমিও চিনতাম না, আমার আম্মু বলে দিল যে দেশি শসার গা সবসময় একদম সাথে সাথে হয়, আর উপরগুলো কাটা 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 হবে, আর যেটা হাইব্রিড শসা সেই জিনিসটা এটা হবে। তো আমার বিরিয়ানি রেডি, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। ডেকোরেশন করব, কথাই আছে না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। দেখতে সুন্দর হবে, তারপরে তো না খেতে মজা লাগবে। সিম্পল ডেকোরেশন, মনে কিছুই না, জাস্ট একটা বাটিতে এরকম করে বিরিয়ানিগুলো নিয়ে নিলাম, প্লেটটাকে উঠিয়ে এই
সাথে 2টা শসা আর একটা কাঁচামরিচ। এই তো আজকে আমার বিরিয়ানি রেডি। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবারও চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন।